जी सर। স্টুডেন্ট কই? দেখিয়ে 2 মিনিট। Recording in progress. ওকে, লাস্ট আছে তো তাহলে আমরা অসিলেশন চ্যাপ্টারটা শেষ করেছিলাম। যে ওয়ার্কশিটটা দিয়েছিলাম সেটা তো কালকে করাতে পারিনি, আজকে কিছুটা করিয়ে দিচ্ছি ওয়ার্কশিটের আজকে টাইমের মধ্যে। আর আমি চিন্তা করতেছি পূজার ছুটির পর তোমাদের ক্লাসগুলো সব অফলাইনে নিয়ে যাব, মানে 15th পর আর কি, অক্টোবরের। তারপর থেকে তোমাদের A2 ব্যাচের ক্লাসগুলো সবগুলোই অফলাইনে নিয়ে যাব। যারা করতে পারবে না তারা অনলাইনে জয়েন করবে, মানে কোচিং এ গিয়ে আমরা অফলাইনেও থাকবো অনলাইনেও থাকবো। ও, আমরা তো ওয়ার্কশিটে যাব। ক্লাসে স্টুডেন্ট প্রেজেন্ট থাকার পার্সেন্টেজ দেখছো? এখনো মনে হয় স্টুডেন্টরা ভাবতেছে এই বছর এক্সাম হবে না, বসে বসে রেজাল্ট পেয়ে যাবে, কিন্তু এই বছর তো তা হবে না, সেটা তো বুঝতেছে না। তোমাদের ক্লাসে স্টুডেন্ট আছে টোটাল প্রায় 50-র কাছাকাছি, ক্লাসে এখন প্রেজেন্ট আছে 10 জন। ওকে, দেখো তাহলে অসিলেশনের সবকিছু তো আমরা পড়লাম। যদি অসিলেশনের সবকিছু একবার একটু রিভিউ করি, যে অসিলেশন চ্যাপ্টারে আমরা কি কি পড়লাম। মেইনলি তো ফ্রি অসিলেশন এবং ফোর্সড অসিলেশনের কনসেপ্ট নিয়ে আমরা পড়লাম। দেন আমরা পড়লাম সিম্পল হারমোনিক মোশন বা সিম্পল হারমোনিক মোশনের রিকোয়ারমেন্টস। দেন আমরা পড়লাম সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন, মানে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, ভেলোসিটির ইকুয়েশন, এক্সিলারেশন বের করার ফর্মুলা। ওকে, তারপর ড্যাম্পিং, রেজোনেন্স এবং গ্রাফিক্যালি ডেসক্রাইব করা, দ্যাট মিনস ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ, এক্সিলারেশন টাইম গ্রাফ, ডিসপ্লেসমেন্ট এক্সিলারেশন গ্রাফ এবং
এনার্জি গ্রাফ, এনার্জি টাইম গ্রাফ, এনার্জি ডিসপ্লেসমেন্ট গ্রাফ, প্রচুর গ্রাফিক্যাল কোশ্চেন কিন্তু আছে এই সিম্পল হারমোনিক মোশনে। ওকে, এবং প্রচুর ডেফিনেশনও আছে। অনেক কোশ্চেনই দেখবা ডেফিনেশন দিয়ে স্টার্ট হবে। দেখো এই কোশ্চেন 1টা একটু খেয়াল করো। স্টেট হোয়াট ইজ মিন্ট বাই অসিলেশনস, এটার অ্যান্সারে তোমরা কি বলবা? অসিলেশনস মেইনলি কি? ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড একটা মোশন, তাই না? সেটা পেন্ডুলামের ক্ষেত্রেও চিন্তা করলে আমরা বলতে পারি টু এন্ড ফ্রো অথবা ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ম্যাচ স্প্রিং সিস্টেমে। তাহলে অ্যান্সারটা এভাবে লিখো, ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড মোশন বিটুইন টু লিমিটস। অসিলেশন মানে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড মোশন বিটুইন টু লিমিটস। আর ফ্রি অসিলেশনের অ্যান্সারে তোমরা কি বলবা? ফ্রি অসিলেশন কথাটার মানে কি? কোন একটা অসিলেটরি বডি ফ্রিলি অসিলেট হইতেছে, মানে ওর উপর কোনো আউটার বা আউটসোর্স থেকে কোনো ফোর্স ওর উপর অ্যাক্ট করতেছে না, যে কারণে সে কোনো এনার্জি লসও করতেছে না বা গেইনও করতেছে না। দিস ইজ মিনস দ্য ফ্রি অসিলেশন, যার একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকবে এবং এই সেম ফ্রিকোয়েন্সিতেই সে অসিলেট করতে থাকবে। ওকে, তাহলে লিখে ফেলো। লেখো, free oscillation means oscillatory body oscillate with a natural frequency. Free oscillation means oscillatory body oscillate with a natural frequency. Full stop. No external force acting on it. No external force acting on it. So no energy loss or gain. So no energy loss or gain. সোজা কথা, একটা স্পেসিফিক ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে সে সব সময় অসিলেট করতে থাকবে। এখানে কোনো এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করতেছে না এবং সে কোনো এনার্জি লসও করছে না বা গেইনও করতে, দ্যাট মিন্স কোনো ড্যাম্পিং হচ্ছে না। দিস ইজ মিনস দ্য ফ্রি অসিলেশন। ওকে, সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশন তো তোমাদেরকে আমি লিখিয়ে দিয়েছি। সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশনে মেইনলি দুইটা জিনিস করতে হবে, যে একটা ম্যাস অসিলেট করবে এবং কি সেটার এক্সিলারেশন ডিসপ্লেসমেন্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। যদি এক্সিলারেশন ডিসপ্লেসমেন্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় তাহলে সেই অসিলেশনটাকে কিন্তু আমরা সিম্পল হারমোনিক মোশন বলি। সিম্পল হারমোনিক মোশনে কিন্তু এক্সিলারেশন কনস্ট্যান্ট থাকে না, এক্সিলারেশন ডিসপ্লেসমেন্টের সাথে সাথে চেঞ্জ হয়, ডাইরেক্টলি প্রপোর্শনাল। ডিসপ্লেসমেন্ট ইনক্রিজ করা মানে এক্সিলারেশন ইনক্রিজ করে। আমি যেভাবে তোমাদের নোটসে ডেফিনেশনটা লিখে দিছি সিম্পল হারমোনিক মোশন, তোমরা এখানে সেম ভাবেই কিন্তু ডেফিনেশনটা লিখবা, বিকজ ডেফিনেশনটাতে 2 মার্কস আছে। ওকে, তাই সবাই নোট থেকে ডেফিনেশনটা লিখে দাও। মেইনলি ওই কথাটা এখানে হাইলাইট করতে হবে যে একটা অসিলেটরি বডির এক্সিলারেশন ডিসপ্লেসমেন্টের সাথে যদি ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় তাহলেই সেই অসিলেশনটাকে আমরা সিম্পল হারমোনিক মোশন বলবো। এবং অবভিয়াসলি কিন্তু সিম্পল হারমোনিক মোশন ফ্রি অসিলেশন জেনারেলি। এখন এক্সট্রা ফোর্স অ্যাক্ট করলে ড্যাম্পিং হলে সেটা অন্য ব্যাপার। এই বি নাম্বার কোশ্চেনটা ভালো করে পড়ে দেখো তো। এই বলটা আর থেকে এতে যাইতেছে, দেন এ থেকে আবার এল এ যাচ্ছে, দেন আবার এল থেকে এতে আসতেছে, আবার এ থেকে আর এ যাচ্ছে। ওর মোশনটা কি পিরিয়ডিক? ওর ইয়েটা কি পিরিয়ডিক্যালি চেঞ্জ হচ্ছে? ডিসপ্লেসমেন্ট বা এক্সিলারেশন ভেলোসিটি কি মনে হচ্ছে পরে? এটা চেঞ্জটা কি পিরিয়ডিক্যাল আছে? এটা কিন্তু এক্সিলারেশন কনস্ট্যান্ট। সে যে এটা দিয়ে ফল হবে তার এক্সিলারেশন কিন্তু কনস্ট্যান্ট থাকবে, তার এক্সিলারেশন কিন্তু পিরিয়ডিক্যালি চেঞ্জ হচ্ছে না। কিন্তু সিম্পল হারমোনিক মোশনের মেইন কন্ডিশনই হচ্ছে এক্সিলারেশন চেঞ্জ হবে পিরিয়ডিক্যালি ডিসপ্লেসমেন্টের সাথে সাথে। ডিসপ্লেসমেন্ট যত বেশি হবে, যেহেতু ডিসপ্লেসমেন্ট পিরিয়ডিক্যালি চেঞ্জ হয়, এক্সিলারেশনও পিরিয়ডিক্যালি চেঞ্জ হবে। বাট এখানে তো সেটা না, এটা তো এক্সিলারেশন কনস্ট্যান্ট, তাই এটা সিম্পল হারমোনিক মোশন হতে পারে না। তাহলে লিখে ফেলো, অ্যান্সারটা কিভাবে লিখবা? লিখো, ইন দিস কেস এক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট, so so cannot be simple harmonic motion. এটার অসিলেশন মানে এটা এক্সিলারেশন কনস্ট্যান্ট, তাই এটা সিম্পল হারমোনিক মোশন না। এটা দেখুন আর থেকে এতে আসতেছে, এটা এক্সিলারেশন কনস্ট্যান্ট, আবার এ থেকে এলে যাচ্ছে, এখানেও কিন্তু এক্সিলারেশন কনস্ট্যান্ট। এটা পিরিয়ডিক্যাল চেঞ্জ না। অসিলেশন বা সিম্পল হারমোনিক মোশন হতে হলে চেঞ্জটা কিন্তু পিরিয়ডিক্যালি হতে হবে। সেটা ভেলোসিটি চেঞ্জও পিরিয়ডিক্যালি হয়, এক্সিলারেশনও চেঞ্জও পিরিয়ডিক্যালি হয়, ডিসপ্লেসমেন্টের চেঞ্জও পিরিয়ডিক্যালি হয়। কিন্তু এটা কিন্তু সিম্পল হারমোনিক মোশন না, কারণ এটাতে এক্সিলারেশন কনস্ট্যান্ট। এক্সিলারেশন কনস্ট্যান্ট হলে সেটা সিম্পল হারমোনিক মোশন হবে না। ক্লিয়ার সবাই?
এবার এই কোশ্চেনটা খেয়াল করো, এখানে একটা সিম্পল হারমোনিক মোশনের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেয়া আছে। এই গ্রাফটা কিন্তু ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে স্টার্ট, তাই না? তার মানে এটা একটা কোসাইন কার্ভ। তাই যদি আমরা এখানে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন ইউজ করি তাহলে কিন্তু কোসাইন ইকুয়েশনটা ইউজ করব। দ্যাট মিন্স x ইকুয়াল x নট cos ওমেগা t, আমরা এই ইকুয়েশন ইউজ করব এখানে। ওকে, বাট দেখো পরের পার্টটা দেখো, এখানে তারা এক্সিলারেশন বের করতে বলতেছে। আমরা কিন্তু ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে এক্সিলারেশন রিড করতে পারি না, এক্সিলারেশন কিন্তু আমাকে ক্যালকুলেট করতে হবে, কিন্তু গ্রাফ থেকে আমরা কিছু ইনফরমেশন নিব। সেই জন্যই তারা বলতেছে ইউজ ডেটা ফ্রম ফিগার 4.2। তার মানে এই না যে এক্সিলারেশনটা ওই গ্রাফ থেকে রিড করতে বলতেছে, এক্সিলারেশন এই গ্রাফ থেকে রিড করা পসিবল না, এক্সিলারেশন আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে ইন কেস অফ আ সিম্পল হারমোনিক মোশন এক্সিলারেশন ইজ ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এই মাইনাস সাইনটাকে আমরা ব্র্যাকেট দিয়ে রাখবো, মাইনাস এখানে ইউজ করার দরকার নাই। তারা ডিসপ্লেসমেন্ট দিয়ে দিয়েছে, এই ডিসপ্লেসমেন্ট এক্সিলারেশন বের করতে বলতেছে। তাহলে আমরা এক্সিলারেশন বের করার জন্য তো ওমেগা দরকার। ওমেগা ইকুয়াল কি? ওমেগা ইকুয়াল হচ্ছে 2πf, আবার f ইকুয়াল 1/t। আমরা t কিন্তু জানি, দেখো পিক টু পিক, এই পিক টু পিক হবে, তার মানে টাইম হচ্ছে 0.6 সেকেন্ড। সো f ইকুয়াল হবে 1/0.6। এটা এখানে বসাও, ইট ইজ 2πf, f হচ্ছে 1/0.6। এবার এখানে এটা বসিয়ে দাও, 0.6 কে যদি 2 দিয়ে ডিভাইড করে দিই 0.3 পাই হোল স্কোয়ার ইন্টু, এটা সেন্টিমিটারে আছে ডিসপ্লেসমেন্ট, এটা মিটারে কনভার্ট করতে হবে। তাহলে 0.2 ইন্টু 10⁻²2। অ্যান্সারটা কত আসে বলো? So 2.19. 2.19। তাহলে এটা অ্যান্সারটা তো আমি 2 সিগনিফিকেন্ট ফিগারে লিখবো, তাহলে এটা 2.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্সারে কিন্তু আমি আর নেগেটিভ সাইন লিখবো না, নেগেটিভ কিন্তু অ্যান্সারে লিখবো না, নেগেটিভ সাইনটা শুধুমাত্র ফর্মুলা দিয়ে শো করবো, শো করে ব্র্যাকেট দিয়ে রেখে দিব। অ্যান্সারে কেউ নেগেটিভ সাইনটা ইউজ করো না, ঠিক আছে? তার মানে যদি আমাকে কোনো একটা ফিগার থেকে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে এক্সিলারেশন বের করতে বলে, আমি কিন্তু সেখানে ফর্মুলা ইউজ করব। তাহলে ফিগার থেকে আমরা কি নিব? ফিগার থেকে আমরা দেখো টাইম পিরিয়ডটা নিয়েছি, এই জন্যই তারা বলেছে যে ইউজ ডেটা ফ্রম ফিগার 4.2, মানে ফিগার থেকে আমরা টাইম পিরিয়ডটা রিড করে বসেছি। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন থাকলে বলো। The maximum kinetic energy of the ball is Ek. On the axis, sketch the graph to show the variation with the time t and the kinetic energy of the ball for the first 1 second. First 1 second এর জন্য চিন্তা করতে বলতেছি। চিন্তা করে দেখো তাহলে কাইনেটিক এনার্জি কোথায় ম্যাক্সিমাম হয়? যেখানে স্পিড ম্যাক্সিমাম থাকে। তাহলে স্পিড ম্যাক্সিমাম থাকে জিরো ডিসপ্লেসমেন্টে, আর কাইনেটিক এনার্জি তাহলে জিরো হবে কোথায়? কাইনেটিক এনার্জি জিরো হবে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে। তাহলে গ্রাফ কিন্তু ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে স্টার্ট হয়েছিল, গ্রাফ কিন্তু ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে গ্রাফ হয়েছে। আর যেহেতু কাইনেটিক এনার্জি ভার্সেস টাইম গ্রাফ করতে বলতেছে, কাইনেটিক এনার্জি তো আর ইয়ে হয় না, কাইনেটিক এনার্জি কি কখনো জিরো হয়? তাহলে দেখো, সরি নেগেটিভ হবে না, এনার্জি তো আর নেগেটিভ হবে না। তাহলে এখানে গ্রাফটা আমরা কিভাবে শো করব? এই গ্রাফটা পিরিয়ডিক্যালি চেঞ্জ হবে, বাট এটা কিন্তু নেগেটিভ অ্যাক্সিসে যাবে না। তার মানে যদি পেন্ডুলামের মোশনটা আমরা এখানে ড্র করে নিই, 0.6 পর্যন্ত হচ্ছে একটা কমপ্লিট ওয়েভ, তাহলে ওরা কিন্তু গ্রাফটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে স্টার্ট করেছে। কোসাইন কার্ভ আছে কিন্তু গ্রাফটা, ওরা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে ট্র্যাক করছে। তাহলে কাইনেটিক এনার্জি তো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে জিরো হবে, এবং ম্যাক্সিমামটা হচ্ছে ইকো মানে ইকে। তাহলে 0.2 এর সময়, 0.2 এর সময় সে তো জিরো ডিসপ্লেসমেন্টে চলে আসবে,
মানে তাহলে জিরো ডিসপ্লেসমেন্ট মানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, তার মানে এই জায়গায় এই 0.2 এর সময় কাইনেটিক এনার্জি হবে ম্যাক্সিমাম। আবার 0.4 এর টাইমে, না না 0.2 না, তো পিরিয়ড তো 0.6, তাই না? টাইম পিরিয়ড তো 0.6। আবার একটু দেখে নেই, ওদিকে দেখে নেই, গ্রাফটা দেখে নেই। পিক টু পিক, তার মানে ডিসপ্লেসমেন্ট 0 হয় 0.2 এর আগে, 0.2 এর আগে, আর এদিকে 0.4 এর পরে। আরেকটা পিক হবে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অন্য সাইডে কোথায় আছে? 0.4 আর 0.3 এর সময়, 0.3 তে সে আবার কাইনেটিক এনার্জি 0 হবে। তার মানে ব্যাপারটা এরকম হবে, এটা ক্লিয়ার করে দিই, হয়নি। তাহলে টাইম যখন 0 তখন কাইনেটিক এনার্জি 0, টাইম যখন 0 তখন কাইনেটিক এনার্জি 0। আবার টাইম যখন 0.6 তখন তো একটা কমপ্লিট ওয়েভ করবে, সেখানেও কাইনেটিক এনার্জি 0। তার মানে গ্রাফগুলো হবে হচ্ছে 0.3 তে, তার মানে 0.1 আর 0.2 এর মাঝামাঝি। আমি ঠিক জায়গায় করতেছি কিনা আমি জানি না। 0.2 আর 0.3 কোনটা হবে? এই পয়েন্টটা মেবি। ওকে, তাহলে গ্রাফ যদি 0 থেকে স্টার্ট হয়, যে এই পয়েন্টটা, এনার্জি চেঞ্জটা হবে তাহলে কে পর্যন্ত, তার মানে এই এরকম করে করে চেঞ্জ হবে কাইনেটিক এনার্জি। এনার্জিটা কিন্তু অলওয়েজ পজিটিভ থাকবে। 0.6 থেকে 0.8, তার মানে 1 পর্যন্ত, 0.6 থেকে 0.9 পর্যন্ত। 1 এ গিয়ে তো কি আবার পিক হয়ে যায়? পুরো 1 পর্যন্ত ড্র করতে হবে, ঝামেলা আছে কিন্তু। না, 1 এ গিয়ে তো কিছুই হয় না। তার মানে আরেকটা কার্ভ হবে, আরেকটা 0.3 পর্যন্ত, তার মানে 0.9। 0.9 হবে কোন পয়েন্টটা? ধরো এই পয়েন্ট, এই 0.9 এ গিয়ে আবার 0 হবে, দেন আবার উঠতে থাকবে, এরকম একটা ব্যাপার হবে। ঠিক আছে, তার মানে এখানে মেইন কনসেপ্টটা হচ্ছে যেখানে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম সেখানে কাইনেটিক এনার্জি 0, আর যেখানে ডিসপ্লেসমেন্ট 0 সেখানে কাইনেটিক এনার্জি কি ম্যাক্সিমাম। কারণ কাইনেটিক এনার্জিও পিরিয়ডিক্যালি চেঞ্জ হবে, বাট কাইনেটিক এনার্জি কিন্তু পিরিয়ডিকটা এটা নেগেটিভ অ্যাক্সিসে যাবে না, কারণ এনার্জি তো নেগেটিভ হয় না, এনার্জি তো অলওয়েজ পজিটিভ হবে। তাই কাইনেটিক এনার্জি ভার্সেস টাইম গ্রাফটা এরকম হবে যদি আমরা টাইমের সাথে চিন্তা করি। ঠিক আছে, টাইম ভার্সেস এনার্জি গ্রাফ কিন্তু তোমাদের কপিতে আমি করে রাখছি। কিন্তু এটা যদি আবার পটেনশিয়াল এনার্জি দেখাইতে বলতো, কাইনেটিক এনার্জি ইনক্রিজ করতেছে মানে পটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করতেছে, তখন এটা ওই কার্ভের মতো হয়ে যেত। কিন্তু এটা কিন্তু সবসময় পজিটিভ অ্যাক্সিসে থাকবে, কখনোই নেগেটিভ অ্যাক্সিসে আসবে না। আমরা তো তোমাদেরকে ডিসপ্লেসমেন্ট এনার্জি গ্রাফও শিখাইছি, আবার টাইম এনার্জি গ্রাফও শিখিয়েছি। তাই এই কাইনেটিক এনার্জি গ্রাফটা এরকম হবে। শুধু আমরা এটাই মাথায় রাখবো, টাইমগুলো সেভাবেই চিন্তা করব, যে টাইমে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট সেই টাইমে কাইনেটিক এনার্জি 0, আর যে টাইমে 0 ডিসপ্লেসমেন্ট সেই টাইমে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। এখন তুমি আগের গ্রাফটা খেয়াল করো, টাইম যখন 0 তখন ছিল এটা ম্যাক্সিমামে, তার মানে কাইনেটিক এনার্জি তখন 0। আবার টাইম যখন তোমার মানে ম্যাক্সিমাম হবে কখন, এটা ভালো করে করতে হবে, প্লট করতে হবে। আমরা কিন্তু এখানে জাস্ট পরে ফ্রি এন্ড করে ফেলছি, এটা তুমি ভালো করে প্লট করে দেখাবা। 0 সময় কিন্তু ম্যাক্সিমাম থাকবে কাইনেটিক এনার্জিটা, সরি 0 বলতেছি, যে টাইমে এটা 0 ডিসপ্লেসমেন্ট হয়, 0 ডিসপ্লেসমেন্টের টাইমটা খেয়াল করতে হবে। 0 ডিসপ্লেসমেন্টের টাইমটা খেয়াল করবে, 0.2 থেকে কিছুটা কম, ওই জায়গায় এটা ম্যাক্সিমামে যাবে। এভাবে আমরা পিরিয়ডিক্যালি দেখাবো। এটা এভাবে অনলাইনে ড্র করাটা মুশকিল। সবাই কি ক্লিয়ার? কোন কোশ্চেন? স্যার, 1 সেকেন্ডের মধ্যে কাইনেটিক এনার্জিটা এটা কি র্যান্ডমলি দিলে হবে?
এটা তো র্যান্ডমই দিবা, 1 সেকেন্ডের সময় আর পরে বের করবা কিভাবে? 1 সেকেন্ড তো মানে ইয়ের 1/4 না একটা পিরিয়ডের। এই যে 0.1 সেকেন্ড একটা পিরিয়ডের 1/4 না, একটা পিরিয়ডের 1/4 হচ্ছে 1.5 মানে 0.15 সেকেন্ড। কারণ হাফ অফ পিরিয়ড হচ্ছে কত? 0.3, তাহলে 0.15 কিন্তু এটা, ঠিক আছে? হাফ অফ ওয়েভ হচ্ছে 0.3, কারণ পিরিয়ড হচ্ছে 0.6। সেভাবে হিসাব করে জাস্ট ওটা একটু দেখিয়ে দিলেই হলো, র্যান্ডম, ওটা ব্যাপার না। কিন্তু কোন টাইমগুলোতে ম্যাক্সিমাম যাচ্ছে সেটা মেনটেন করে, সেটা কিন্তু আমার ফিগারটাতে মেনটেন হয় নাই। তোমরা সেই ফিগারটাতে এটা মেনটেন করবা, এই ব্যাপারগুলো জাস্ট ওগুলো আগে মার্ক করে নিও, মার্ক করে দেন পিরিয়ডিক্যাল কার্ভটা দেখাবা, মানে কোথায় জিরো কোথায় ম্যাক্সিমাম টাইম অনুযায়ী সেগুলো আগে মার্ক করবা, মার্ক করে দেন পিরিয়ডিক দেখিয়ে দিবা, তাহলে হয়ে গেল। শুধু মাথায় রাখতে হবে কোথায় কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, কোথায় কাইনেটিক এনার্জি জিরো, আর এনার্জি টাইম গ্রাফটা কখনোই নেগেটিভ এক্সিস যাবে না। এই দুইটা কনসেপ্ট মাথায় থাকলে তুমি 2 মার্কস পেয়ে যাবা আর 3 এর মধ্যে, আর কারেক্টলি প্লটিং এর জন্য আর 1 মার্কস, এই জন্য 3 মার্কস এই গ্রাফটাতে। ওকে, মানে কখন জিরো কখন ম্যাক্সিমাম সেটা বুঝতে পারার জন্য 1 মার্কস, এটা যে নেগেটিভ এক্সিসে যাবে না সেটা বুঝতে পারার জন্য 1 মার্কস, আর কারেক্টলি পিরিয়ডিক্যাল ব্যাপারটা প্লট করার জন্য 1 মার্কস। তাহলে একটা গ্রাফ প্লট করে 3 মার্কস পাবা। তাই ব্যাপারটা খুব তাড়াহুড়ো করার দরকার নেই, সুন্দর করে বুঝে গ্রাফটা করবা। এবার এই কোশ্চেনটা পড়ো, একটা ম্যাস স্প্রিং এ আছে, তাহলে এটাও তো সিম্পল হারমোনিক মোশনই হবে। 78 গ্রাম is suspended পিরিয়ড দেয়া আছে 0.69, অ্যামপ্লিটিউড দেয়া আছে, অ্যামপ্লিটিউড মানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট দেয়া আছে 2.1 সেন্টিমিটার। এই 2.1টা কিন্তু ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, দ্যাট মিন্স অ্যামপ্লিটিউড, আর পিরিয়ডটাও দেয়া আছে। তাহলে বের করতে বলেছে কি আমাকে, দ্য ম্যাস ইজ রিলিজড এট টাইম t equals 0, তার মানে এটা কোসাইন কার্ভ হবে, তাই না? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে আমরা রিলিজ করি, কিন্তু রিলিজ কিন্তু অলওয়েজ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে করি। তাহলে যখন রিলিজ করতেছি সেটাই যদি টাইম 0 হয় তাহলে কিন্তু এটা কোসাইন কার্ভ হবে, মানে গ্রাফটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে স্টার্ট হবে। এখন দেখি আমাকে কি কি ক্যালকুলেট করতে বলতেছে। ক্যালকুলেট দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়াল 2πf, আবার তার মানে 2π/t is equal to pi into 0.69, পিরিয়ড দেয়া আছে। তাহলে কত হয় অ্যান্সারটা? রেডিয়ান পার সেকেন্ডে লিখতে বলতেছে। So 9.1 আসে। 9.1 রেড পার সেকেন্ড। এখানে আমি ইউনিট লিখবো, বাট এই জায়গাটায় আমি ইউনিট লিখবো না। তারপরে বলতেছে ডিটারমাইন নিউমেরিক্যাল ইকুয়েশন ফর দ্য ভেরিয়েশন উইথ টাইম টি অফ দ্য ডিসপ্লেসমেন্ট এক্স ইন সেন্টিমিটার। নিউমেরিক্যাল ইকুয়েশন লিখতে বলতেছে এখানে, তাহলে এটা কি দিয়ে লিখতে হবে? সাইন হবে না কোসাইন হবে বলো? আমাদের তো এক্স ইকুয়াল এক্স নট, মানে মেইনলি এক্স ইকুয়াল এক্স নট সাইন ওমেগা টি হওয়ার কথা। তাহলে এখানে এক্স ইকুয়াল এক্স নট হচ্ছে 2.1 সেন্টিমিটারই লিখতে বলতেছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। এটা কি সাইন লিখবো না কস লিখবো? এটা অবভিয়াসলি কোসাইন কার্ভ হবে, কারণ আমি যখন ম্যাচটাকে রিলিজ করেছি তখন টাইম ইকুয়াল 0। ম্যাচটা যখন রিলিজ করতেছি সেটা তো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, তাহলে গ্রাফ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে স্টার্ট হয়েছে। ওমেগা টি, ওমেগা হচ্ছে 9.1, আর ওরা তো টি লিখতে বলতেছে 9.1 ইন্টু টি। দেখো ঠিক আছে কিনা। ওকে, এখানে কিন্তু কোসাইন কার্ভ, এই জন্য 2 মার্কস দিছে। তাহলে এই যে 2.1টা অ্যামপ্লিটিউড, এটা বুঝতে পারার জন্য মানে ইকুয়েশনটা মনে রাখার জন্য 1 মার্কস, আর এই এটা যে কোসাইন হলো সেটা বোঝার জন্য আরো 1 মার্কস। নাহলে জাস্ট একটা ইকুয়েশন লিখে 2 মার্কস পাওয়া ব্যাপারটা কিন্তু একটু বেশি ডিফিকাল্ট। দ্য স্পিড বের ক্যালকুলেট করতে বলতেছে।
the speed v in meter per second. ম্যাক্সিমাম স্পিডটা এখানে কত হবে? ভি নট এর ফর্মুলা কি? ভি নট ইকুয়াল ওমেগা এক্স নট, তাই না? ভি নট ইকুয়াল হচ্ছে ওমেগা এক্স নট। তাহলে ওমেগা আমরা পেয়েছি 9.1 আর এক্স নটটা আমরা পেয়েছি হচ্ছে 2.1, কিন্তু এই 2.1টা তো মিটারে কনভার্ট করতে হবে। 2.1 ইন্টু 10 টু দি পাওয়ার -2, তাহলে ম্যাক্সিমাম স্পিডটা কত আসে দেখো তো? So 0.19. 0.19 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন যেহেতু ডিসপ্লেসমেন্টের জন্য এটা কোসাইন হলো, তাহলে ভেলোসিটির জন্য তো সাইন হবে, কারণ ডিসপ্লেসমেন্ট যেখানে জিরো, ভেলোসিটি সেখানে ম্যাক্সিমাম। তাহলে আমরা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট সেখানে ম্যাক্সিমাম, তাহলে আমরা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে গ্রাফ স্টার্ট করেছি। তাহলে ভেলোসিটির সময় সেটা কি হবে? সেটা অবভিয়াসলি জিরো থেকে স্টার্ট হবে, কারণ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে ভেলোসিটি জিরো। তাহলে এটার জন্য ভি ইকুয়াল ভি নট, ভি নট হচ্ছে 0.19 পেয়েছি। ফর্মুলাটাতে কিন্তু সাইন চলে আসবে, সাইন ওমেগা টি, দ্যাট মিনস সাইন 9.1 টি। এই হবে ইকুয়েশন ফর ভেলোসিটি বা স্পিড। আর উল্টা, ভেলোসিটিটা অলওয়েজ উল্টা হবে। ডিসপ্লেসমেন্ট যদি কোসাইন হয়, ভেলোসিটি হবে সাইন, আর ডিসপ্লেসমেন্ট যদি সাইন কার্ভ হয়, ভেলোসিটি হবে কোসাইন কার্ভ। সবাই বুঝছি? ক্যালকুলেট দ্য টোটাল এনার্জি অফ দ্য অসিলেশন অফ দ্য মাস। টোটাল এনার্জি মানে তো সেটা অবভিয়াসলি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ইকুয়াল হবে। টোটাল এনার্জিটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ইকুয়াল হবে না? তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি তো আমরা বের করতে পারি। তাহলে টোটাল এনার্জি, কারণ এই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা তো চেঞ্জ হতে থাকবে, কাইনেটিক এনার্জি কমতে থাকবে, পটেনশিয়াল বাড়তে থাকবে। যেখানে কাইনেটিক জিরো হবে সেখানে পটেনশিয়াল ম্যাক্সিমাম হবে। তাহলে টোটাল এনার্জিটা তো অবভিয়াসলি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ইকুয়াল। তাহলে টোটাল এনার্জি is equal maximum kinetic energy. Total energy is equal maximum kinetic energy. তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কি হবে? হাফ অফ m v নট স্কয়ার। আমি v নট অলরেডি ক্যালকুলেট করে ফেলছি। তাহলে হাফ ইন্টু ম্যাস কত দেয়া আছে, কত দেয়া ছিল দেখো তো? 78 গ্রাম মনে হয়। তাহলে 78 ইন্টু 10 টু দি পাওয়ার -3, সবকিছু SI ইউনিটে কনভার্ট করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। আর ম্যাক্সিমাম স্পিড 0.19 হোল স্কয়ার। তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা কত আসে দেখো? So 1.4 into 10 to the power -3. 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার -3. -3। তাহলে দেখো অসিলেশন কিন্তু মোটামুটি ইজি আছে, তাই না? কিন্তু ফর্মুলা গুলো সব মনে রাখতে হবে, আর গ্রাফস গুলো মাথায় একদম ক্লিয়ার থাকতে হবে যে কখন কি হচ্ছে। সেটা হলেই কিন্তু আমরা যে কোনো অ্যান্সার করতে পারবো। আর এই চ্যাপ্টারটা এতটাই ইম্পর্টেন্ট যে একটা ফুল কোশ্চেন এটাতে আসবে, তাই অনেক প্রায়োরিটি দিয়ে এই চ্যাপ্টারটাকে সবাই পড়ো, এবং আজকে রাত্রে বসে এই ওয়ার্কশিটটা পুরোটা কমপ্লিট করে ফেলবা। ক্লাসে তো এখন আমি যতটুকু পারি করাবই, আজকে রাতেই তোমরা বাসায় বসে পুরো ওয়ার্কশিটটা কমপ্লিট করে ফেলবা। ক্লিয়ার সবাই? এই কোশ্চেন নিয়ে কারো কোনো প্রবলেম? এগুলো ভালো করে চিন্তা করবা যে কখন কজ হবে, কখন সাইন হবে। এটা পরে বুঝতে হবে, মানে টাইমটা তারা কখন ধরতেছে জিরো, সেটা চিন্তা করে কিন্তু এই সাইন হবে না কোসাইন হবে ব্যাপারটাকে থিঙ্ক করে নিতে হবে। এই টেকনিকটা যেন ক্লিয়ার থাকে। আমি এটাকে ক্লিয়ার করলাম। ওকে, এটা ডিসপ্লেসমেন্ট এনার্জি গ্রাফ। জিরো ডিসপ্লেসমেন্টে এনার্জি ম্যাক্সিমাম, তাহলে এটা কি গ্রাফ? কাইনেটিক এনার্জি ভার্সেস ডিসপ্লেসমেন্ট নাকি পটেনশিয়াল এনার্জি ভার্সেস ডিসপ্লেসমেন্ট? অবভিয়াসলি কাইনেটিক, কারণ দেখো জিরো ডিসপ্লেসমেন্টে ম্যাক্সিমাম থাকে তো কাইনেটিক এনার্জি, জিরো ডিসপ্লেসমেন্টে জিপি জিরো থাকে।
তাহলে state whether the energy E represent the total energy, the potential energy or the kinetic energy. বলো কি রিপ্রেজেন্ট করতেছে এটা? এই যে গ্রাফটা আমরা যে এনার্জির গ্রাফটা দেখতেছি, এই এনার্জিটা কি? এটা কি টোটাল, পটেনশিয়াল নাকি কাইনেটিক? যে এনার্জিটা চেঞ্জ হচ্ছে গ্রাফিক্যালি, কথা বলো, এটা অবভিয়াসলি কাইনেটিক। কারণ দেখো জিরো ডিসপ্লেসমেন্ট, এটা কিন্তু ডিসপ্লেসমেন্ট এনার্জি গ্রাফ। জিরো ডিসপ্লেসমেন্ট এনার্জিটা ম্যাক্সিমাম, বাকি সময় পিরিয়ডিক্যালি চেঞ্জ হচ্ছে। তার মানে অবশ্যই এটা কাইনেটিক এনার্জি, টোটাল এনার্জি না। টোটাল এনার্জি তো কনস্ট্যান্ট থাকে অলওয়েজ, যে কোনো জায়গায়, কারণ কাইনেটিক এনার্জি কমে যাবে, পটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করবে, টোটাল এনার্জি তো কনস্ট্যান্ট থাকবে। তাই টোটাল এনার্জির গ্রাফ না, এটা কাইনেটিক এনার্জি গ্রাফ। আর পটেনশিয়াল হলে যেটা হয়তো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে জিরো থাকতো, না সরি, জিরো ডিসপ্লেসমেন্টে ম্যাক্সিমাম থাকতো পটেনশিয়াল, সরি জিরো ডিসপ্লেসমেন্টে জিরো থাকতো পটেনশিয়াল, মানে জিপি জিরো থাকতো। তাই এটা কাইনেটিক এনার্জি, লিখে ফেলো কাইনেটিক এনার্জি। এবং গ্রাফটা খেয়াল করো, এখানে জিরো লাইনে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কত? 2.5 তো না, তার থেকে কম। আচ্ছা, রিড করতে বলে দেখবো না কি রিড করতে বলতেছে। The student repeat the investigation but the small with a smaller amplitude. The maximum value of E is not found to be 1.8 millijoule. Determine the change in amplitude. Explain. Maximum value of E is now found at 1.9 millijoule. Determine the change in amplitude. Change in amplitude. Okay. আচ্ছা, তাহলে এখন আমরা পাইলাম, এখন আমি এনার্জিটা এখানে পাইলাম ম্যাক্সিমাম ভ্যালু অফ ই, মানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। আগে লিখি যে ম্যাক্স কে ই এখন পাইলাম কত? ম্যাক্স ই কে এটা পাওয়া যাচ্ছে 1.8 মিলিজুল, মানে 10⁻³ ওকে। আর গ্রাফেরটায় কত আছে? ম্যাক্স কে ই গ্রাফে কত আছে? গ্রাফ থেকে একটু রিড করো তো, এটা কত? এটা একটু আমাকে একজন বলো। 2.4, হ্যাঁ 2.4, 2.4, রাইট। 2.4ই তো হওয়া উচিত, এটা যেহেতু 2, তাহলে 2 ঘর করে করে বাড়বে। হ্যাঁ, না 2.4, 2 ডিভিশন ইকুয়াল 0.1, রাইট। 2.4, তাহলে এটা হবে 2.4 ইন্টু 10⁻³ 2 পয়েন্ট, কারণ আমার অ্যান্সার কিন্তু সেন্টিমিটারে দিতে হবে, ঠিক আছে? এই জন্য এগুলোকে ইয়ে করে ফেলতে হবে। তাহলে এই দুইটা এনার্জির জন্য আমরা অ্যাম্পলিটিউডটা বের করে ফেলি, আগে এক্স নট বের করে ফেলি। কারণ ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? হাফ এম ভি নট স্কোয়ার। আবার ভি নট মানে কি? ওমেগা এক্স নট। তাহলে ব্যাপারটা তো আমরা এরকমও লিখতে পারি, ওমেগা স্কোয়ার এক্স নট স্কোয়ার ইজ ইকুয়াল 1.8 ইন্টু 10⁻³ তাহলে এখানে এক্স নটটা কত আমরা বের করি, এই জায়গাটায় এক্স নট কত হয় সেটা বের করে আমাকে একজন বলো। আবার এখানেও সেম, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স নট স্কোয়ার (2.4 ইন্টু 10⁻³ তাহলে আমরা দুইটা অ্যাম্পলিটিউড পেয়ে যাব। এখানে এক্স নটটা কত আসে, দেন দুইটা ডিফারেন্সটা বের করে ফেলব। কিন্তু এটা তো আমরা ওমেগা কি জানি? Determine the change in amplitude. পুরোটাকে যদি কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করি তাহলে ব্যাপারটা কেমন হয়? কারণ এখানে ওমেগা গুলো তো আমরা জানি না, তাহলে যেহেতু ওমেগা গুলো জানি না, সেটা তো ব্যাপারটা এভাবে করা যাবে না, এগুলো তো ক্যালকুলেশন করা যাবে না।
তাহলে একটু অন্যভাবে চিন্তা করি, কারণ ওমেগা না জানলে তো আমি ক্যালকুলেট করে এক্স নট বের করতে পারতেছি না, ম্যাথসও জানি না ওমেগাও জানি না, সো এগুলো তো বাদ। এভাবে চিন্তা করা যাবে না, একটু অন্যভাবে দেখি। দাঁড়াও, অন্য একটা ফর্মুলা চিন্তা করি। একটা 1.8 আর একটা 2.4, এটা মনে রাখো। আমরা একটা ম্যাক্সিমাম এনার্জি পেয়েছি 1.8 আর একটা ইয়ে, তার মানে দেখো ইকে বা ম্যাক্স ইকে আমরা যাই বলি না কেন, ম্যাক্স ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ অফ এম ওমেগা এক্স নট স্কোয়ার, ওমেগা স্কোয়ার এক্স নট স্কোয়ার। এখন একটা অসিলেটরি বডির, যেহেতু আমি অন্য কোনো কিছুই চেঞ্জ করতেছি না, শুধু অ্যাম্পলিটিউড ছাড়া, তাহলে তার এগুলো তো কনস্ট্যান্ট, এগুলো তো এই পুরো জিনিসটা তো কনস্ট্যান্ট। তাহলে ম্যাক্সিকে ইজ ইকুয়াল টু কি হবে, ইজ প্রপোর্শনাল টু এক্স নট স্কোয়ার, এরকম বলতে পারি না আমরা? প্রপোর্শনাল স্কোয়ার এরকম কথা তো বলতে পারি। তাহলে সেটাই যদি হয়, এক্স নটটা যেহেতু ম্যাক্সিমাম ইকের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তার মানে ব্যাপারটা কি হবে, প্রপোর্শনাল টু অ্যাম্পলিটিউড স্কোয়ার। তার মানে যদি অ্যাম্পলিটিউড ডাবল হয় ম্যাক্সিকে, তাহলে ম্যাথসটা এখানে মেলানো যাবে কিভাবে, তাহলে নতুন অ্যাম্পলিটিউডটা কত পাবো, আগের অ্যাম্পলিটিউড কত সেটা কি বলা আছে? তাহলে তো সহজ হয়ে যায় বের করাটা, নিউ অ্যাম্পলিটিউডটা। ও এটা তো জানি, ও হ্যাঁ, দেখো তখন কিন্তু 1.5 সেন্টিমিটার অ্যাম্পলিটিউড, যখন এটা 2.4 তখন কিন্তু অ্যাম্পলিটিউড 1.5, তো হয়ে গেল, তাহলে তো পাবোই নিউ অ্যাম্পলিটিউড। বসাও, এটা এত চিন্তা করতেছি কেন, ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিকে যখন 2.4 ইজ ইকুয়াল, তখন একটা কনস্ট্যান্ট এখানে আনতে হবে, কনস্ট্যান্ট ইনটু ইয়ে কত, ইয়ে তখন কত আসে 1.5 না, গ্রাফটা আবার দেখি, হ্যাঁ 1.5 সেন্টিমিটার, তখন এটা হচ্ছে 1.5 সেন্টিমিটার, তার মানে 1.5 হোল স্কোয়ার, 1.5 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কিন্তু কেটা বের করে ফেলতে পারি, তাহলে কে ইকুয়াল কত হবে, 2.4 ডিভাইডেড বাই 1.5 স্কোয়ার। এটা হচ্ছে ফার্স্ট এটার ক্ষেত্রে। এবার নতুনটার ক্ষেত্রে যাই, ম্যাক্স ইকে যখন 1.8, তখন এক্স নট কত হবে সেটা আমি বের করতে চাই, নিউ এক্স নটটা। তাহলে এই এক্স নট স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 1.8 ডিভাইডেড বাই কে ইজ ইকুয়াল 1.8, আর কে মানে হচ্ছে 2.4 ডিভাইডেড বাই 1.5 স্কোয়ার। এখন ক্যালকুলেট করে নিউ এক্স নটটা কত আসে সেটা বের করো, কারণ অ্যাম্পলিটিউড যখন 1.5 তখন ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হচ্ছে 2.4। আমি ইউনিটের কোনো চেঞ্জ করছি না, বিকজ এটা রেশিও হয়ে যাবে কিন্তু। ওকে, তাহলে সেখান থেকে আমরা এখানে কনস্ট্যান্টটা কত হয় সেটা বের করে ফেললাম। তাহলে এখন সেই কনস্ট্যান্টটাকে ইউজ করে আমরা বের করতেছি, যখন ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি 1.8 তখন এক্স নট কত হবে সেটা আমরা বের করি। তাহলে নিউ এক্স নটটা কত আসে দেখো, নিউ এক্স নট 0.577। কি বলো, স্কয়ার রুট করতে হবে না, আন্দাজি ক্যালকুলেশন ঠিকঠাক So মতো করো। 1.3 10 to the power minus 1.3
মিটার মানে 1.3 সেন্টিমিটার। মানে সেন্টিমিটারে তো 1.3 আসবে, আমরা তো সেন্টিমিটারে রেখে দিছি, মানে তুমি জাস্ট এই ক্যালকুলেশনটা করো, আমরা তো চেঞ্জ করি নাই, মিটারে কনভার্ট করি নাই, কারণ করার দরকার নেই, এগুলো সব রেশিও হয়ে যাচ্ছে, দুইটাই মিলিজুল মিলিজুল আছে, কেটে যাবে এগুলো, এই 2.4 মিলিজুল 1.8 মিলিজুল এগুলো কেটে যাবে, সো এগুলো কোনো ইউনিট চেঞ্জের দরকার নাই। আমি যে ক্যালকুলেশনটা দেখালাম এটা ক্যালকুলেট করলে কত আসে? 1.3 আসে তো, এক্স নট ইকুয়াল, আচ্ছা তাহলে এটা 1.3 সেন্টিমিটার আসলো নিউ ইয়ে, তাহলে আগে ছিল হচ্ছে 1.5 সেন্টিমিটার, তাহলে চেঞ্জ ইন অ্যামপ্লিটিউড কত হবে? চেঞ্জ ইন এক্স নট 1.5 ইকুয়াল টু হবে, হ্যাঁ 1.5 মাইনাস 1.3, সো 2 সেন্টিমিটার। ওরা কিন্তু অ্যান্সারটা সেন্টিমিটারে চেয়েছে, তাই আমি এখানে কোনো ইউনিট কনভার্সন করলাম না, কারণ বিকজ এখানে আমরা প্রপোর্শনাল ব্যাপারে রেশিওর হিসেবে চলে গেছি, তাহলে মিলিজুল মিলিজুল কেটে যাবে, তাই একটা যেহেতু সেন্টিমিটার আছে অন্যটাও সেন্টিমিটারই অ্যান্সার আসবে, এবং ডিফারেন্সটা আমি ডিরেক্টলি সেন্টিমিটারে পেয়ে যাব, এখানে ইউনিট কনভার্সন করার কোনো দরকার নেই। এবার বলো সবাই কি ক্লিয়ার এই অ্যান্সারটা নাকি সমস্যা? কারণ যেহেতু আমি ওমেগা এবং ম্যাস জানি না, তাই এটা ওই ওমেগা এবং ম্যাস রেখে ক্যালকুলেট করা যাবে না, যদি ওমেগা এবং ম্যাস আমি জানতাম তাহলে এগুলো রেখেই আমি ক্যালকুলেট করতে পারতাম, আমি শুরুতে যেটা লিখছি, তাই এটাকে আমরা একটা প্রপোর্শনাল ফর্মুলায় চলে গেলাম, এই পুরো জিনিসটাকে কে ধরে নিলাম, ধরে আমি কেটা বের করে নিলাম, অ্যাকচুয়ালি তো আমি হাফ এম ওমেগা স্কোয়ার এই পুরো জিনিসটাকে কে চিন্তা করতেছি, এটা বের করে আবার পরেরটায় বসিয়ে দিলাম, আর কিছুই না, এটা রেখেও করা যেত চাইলে, তাহলে অনেক বড় হইতো জিনিসটা, মানে ক্যালকুলেশনটা অনেক হিবিজিবি দেখা যেত, সেই জন্য পুরো ব্যাপারটাকে কে বানিয়ে ফেলছি, পুরা কনস্ট্যান্ট থাকে দিয়ে একটা থেকে কে এর ভ্যালু বের করে অন্য একটা ইকুয়েশনে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমি নিউ অ্যামপ্লিটিউড পেয়ে গেছি, দেন আমাকে তারা অ্যামপ্লিটিউডের ডিফারেন্সটা লিখতে বলেছে, ডিফারেন্সটা লিখলাম। সবাই ক্লিয়ার? পরের কোশ্চেনটা দেখো, স্টেট হোয়াট ইজ মিন্ট বাই সিম্পল হারমোনিক মোশন। তাহলে মেহরাজ তোমার এই উল্টাপাল্টা ক্যালকুলেশন আসলো কেন? স্যার রুটের ভিতরে ডিভিশনটা ঠিক মতন বসে নাই তো, ক্যালকুলেটর হ্যাঁ উল্টাপাল্টা। তাই তো বলি, এটা তো হবে 1.8 ইন্টু 1.5 স্কোয়ার ডিভাইডেড বাই 2.4, যে অ্যান্সারটা আসবে সেটাকে আবার স্কোয়ার রুট করতে হবে, করলে 1.3 আসার কথা। নাম্বার 5টা দেখো, ফার্স্টে তো বলতেছি স্টেট হোয়াট ইজ মিন্ট বাই সিম্পল হারমোনিক মোশন, দেখো 2 মার্ক দিয়ে সবসময় ডেফিনেশনটা আসে, তাই ডেফিনেশনটা একদম মুখস্থ করবো, আমি বারবারই বলতেছি, এবং এই ডেফিনেশনে আমার ওই কথাটা থাকতেই হবে যে এক্সিলারেশন এবং ডিসপ্লেসমেন্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল, এটাই কিন্তু মেইন কন্ডিশন। এবার গ্রাফটাকে খেয়াল করো, এখানে দুইটা অসিলেটরি বডি আছে, একটা পি আর একটা কিউ, যেটা ডটেড লাইন এটা হচ্ছে পি, আর যেটা লাইন করা আছে সেটা কিউ। আচ্ছা একটা কিন্তু ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে স্টার্ট হয়েছে, আর একটা কিন্তু ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে না, সমস্যা নাই, যেটা যেখান থেকে স্টার্ট হোক না কেন আমাদেরকে কি বের করতে বলেছে সেটা চিন্তা করি। ফেজ ডিফারেন্স বিটুইন দ্য টু অসিলেশন, ফেজ ডিফারেন্স বের করতে বলতেছে, হ্যাঁ ফেজ ডিফারেন্স ও লেভেলসে মনে আছে, মনে আছে তো, ফেজ ডিফারেন্স মানে কিন্তু ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স, ফেজ ডিফারেন্স মানে হচ্ছে ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স, একটা পুরো অসিলেশন মানে হচ্ছে 360, একটা কমপ্লিট অসিলেশন মানে কিন্তু 360, তাহলে সেভাবে যদি হিসাব করে এটা রেডিয়ানে আবার অ্যান্সার লিখতে বলতেছে, তাহলে এই যে এই পয়েন্ট পিক টু পিক ডিফারেন্সটা কতটুকু হয় দেখো তো, এই যে এই দুইটার পিক, তার মানে এক একটা পিক টু পিক যদি 360 হয়, মানে 2 পাই যদি হয় এই পুরাটা, তাহলে এই এই এতটুকু অংশ, এই এতটুকু পার্ট 2 পাইয়ের কত কত পার্সেন্ট, দেখো কতটুকু অংশ, এটা এটা এই এই জায়গাটুকু চিন্তা করো, 2 পাই মানে কি 20 ডিভিশন, তাহলে এই কয়েকটা ডিভিশন ইকুয়াল কত হয় সেটা বের করে বলো অ্যান্সারটা, 2 পাইয়ের রেসপেক্টিভ বলো, পাইয়ের মাল্টিপল হিসেবে বলো, সমস্যা নেই, এই পুরাটা যদি হয় 2 পাই, পুরোটাকে যদি আমরা চিন্তা করি 2 পাই, তাহলে ফেজ ডিফারেন্স মানে দুইটা ওয়েভের পিক টু পিক ডিফারেন্সটাকে চিন্তা করি, তাহলে এটা এটা কতটুকু পাই হয়, পায়ের 2 পাইয়ের কত অংশ, এটা 6/1 নাকি দেখো তো, 2 পাই ডিভাইডেড বাই 6 নাকি এটা, এই পুরা ইয়েগুলো কাউন্ট করো, বক্স গুলো কাউন্ট করো, করে দেখো যে এই ডিফারেন্সটা কত বক্স আছে, সেটা কি 6 মানে 2 পাই ডিভাইডেড বাই 6 হয় কিনা। আমি একটু ম্যাগনিফাইড করে দিব, বা তোমরা ইয়েতে তোমাদের কম্পিউটারে ওই ওয়ার্কশিটটা ম্যাগনিফাইড করে দেখো।
আমার ধারণা 6/1 হবে, কারণ এখানে কয়টা বক্স আছে? সবগুলো বক্স আর এখানে যে কয়েকটা বক্স আছে, এই বক্সটা কম্পেয়ার করে দেখো, এরকমই আসবে। তাহলে এটা 1/3 পাই হবে। ফেজ ডিফারেন্সটা হবে 1/3 পাই। তাহলে ফেজ ডিফারেন্স মানে হচ্ছে দুইটা ওয়েভের পিকের মধ্যে কতটুকু অ্যাঙ্গেল ডিফারেন্স আছে। তাহলে একটা ওয়েভের পিক টু পিক অ্যাঙ্গেল হচ্ছে 2 পাই। দেন এই দুইটা ওয়েভের একটা পিক টু পিক থেকে আমি টোটাল 2 পাইটা বের করে দেন কম্পেয়ার করতেছি যে এই গ্রাফে অ্যাঙ্গেলটা কিভাবে চিন্তা করা হয়েছে। সবাইকে ক্লিয়ার আমি কিভাবে বের করলাম ব্যাপারটা? তাহলে এখানে 1/3 পাই এতটুকু লিখে দিল। আর যদি রেডিয়ানে অ্যান্সার লিখতে চাও লিখতে পারো, সমস্যা নেই। তো 1/3 পাই লিখে দিলে হইলো। আর অ্যান্সারটা রেডিয়ানই চাইছে মেবি, অ্যান্সারটা ওরা ফেজ ডিফারেন্সটা রেডিয়ানই চাইছে। হ্যাঁ, 1/3 পাই। The maximum acceleration of oscillator Q, ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন এনট যদি বের করতে চাই, তাহলে এনট ইকুয়াল হবে -ω² x0, -ω² x0, মাইনাসটা এবার ব্র্যাকেটে দিয়ে দাও। এবার আমি গ্রাফ থেকে কিউ এর জন্য x0 বের করব, আর ওমেগা মানে হচ্ছে 2π/t, ওমেগা মানে হচ্ছে 2π/t। আমি টিটা বের করে এখানে লিখবো। তাহলে আগে বের করে নিয়ে আসি অসিলেটর কিউ। অসিলেটর কিউ হচ্ছে যেটা ইয়ে লাইন আছে, তাহলে এটা অ্যাম্পলিটিউড আছে 3 সেন্টিমিটার, মানে 3.0 সেন্টিমিটার, আর ই আছে 1.2, টাইম পিরিয়ড আছে 1.2 সেকেন্ড, টাইম পিরিয়ড আছে 1.2 সেকেন্ড। থ্রি সেন্টিমিটার আর 1.2 সেকেন্ড। তাহলে x0 হচ্ছে 3.0 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই 1.2, কারণ টাইম পিরিয়ড গ্রাফে আছে 1.2 সেকেন্ড। এবার বসিয়ে দাও। ওমেগা মানে হচ্ছে 4π² ডিভাইডেড বাই 1.2 স্কোয়ার ইন্টু x0 আছে হচ্ছে 3, মানে 3.0 ইন্টু 10⁻⁻²। এটাকে মিটারে কনভার্ট করতে হবে, তাহলেই ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন পেয়ে যাব। কত আসে? 0.822। 0.82। টু সিগনিফিকেন্ট ফিগারই তো অ্যান্সার লিখি, তাহলে 0.82। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আর ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য পি আর কিউ এর কি ম্যাস সেম? এই জিনিসটা একটু দেখতে হবে। ম্যাস এবং ওমেগা কি সেম? হুম, তাহলে আমরা তো জানি max kinetic energy, max ek, is proportional to x0 square, amplitude square. তাহলে আমরা জাস্ট দুইটার জন্য যদি ইয়ে করি, তাহলে কনস্ট্যান্ট গুলো তো কেটেই যাবে। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি যদি কিউ এর জন্য হয়, তাহলে কিউ এর x0 স্কোয়ার, কিউ এর x0 কত আর পি এর x0 কত সেটাকে দেখি। একটা তো 3, কিউ এর হচ্ছে 3 আর পি এর হচ্ছে কত 1, 1.24, 2.7 মনে হয় না, 1.7 অ্যাম্পলিটিউড, 1.7 না 1.8 কি ধরবা? 0 থেকে স্টার্ট হয়। অ্যাম্পলিটিউড 0 থেকে স্টার্ট হওয়ার কি আছে? তুমি অ্যাম্পলিটিউডটা পিক দিয়ে অ্যাম্পলিটিউড বের করো। 1.7, তাহলে একটা হচ্ছে 3, পি এর কিউ হচ্ছে 3,
তাহলে 3.0 স্কোয়ার ডিভাইডেড বাই 1.7 স্কোয়ার কত আসে রেশিওটা দেখ ইজি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি রেশিও বের করতে বলতেছে মানে তো আমি জাস্ট অ্যামপ্লিটিউড কর কনস্ট্যান্টটা তো কেটেই যাবে 3.1 3.1 ওর তো আর কোনো ইউনিট নাই জাস্ট 3.1 শেষ ইজি এসব ক্যালকুলেশন আমরা করতে পারবো শুধুমাত্র কখন কোনটা কিভাবে রিড করব সেগুলো দেখবা গ্রাফটা কি দেয়া আছে অ্যাক্সিলারেশন এ অসিলেটর কিউ আচ্ছা এটা তো করা যাবে এটা একটু ম্যাগনিফাইড করি অ্যাক্সিলারেশন ডিসপ্লেসমেন্ট গ্রাফ করতে বলতেছে সবাই দেখতে পারতেছো না কিউ এর জন্য কিউ এর কিন্তু ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে অ্যাক্সিলারেশনও ম্যাক্সিমাম হবে অ্যাক্সিলারেশনটাকে আমরা বের করছি কিউ এর জন্য অ্যাক্সিলারেশনের জন্য কত আসছে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন অসিলেটরি বডি কিউ এর জন্য 0.82 জি স্যার আবার ইয়ে যখন নেগেটিভ মানে ডিসপ্লেসমেন্ট যখন নেগেটিভ হবে অ্যাক্সিলারেশন তখন পজিটিভ হবে তাহলে অ্যাক্সিলারেশনটা হচ্ছে 0.82 তাহলে এটা আমরা ইয়ে করি মার্ক করি কোনটা হবে 0.82 এটা তো স্কেলিং করা নাই 0 হচ্ছে এই লাইনটা এই পয়েন্টটা তাই তো 0.82 ধরো আমি এই বক্সটা দিয়ে দিলাম এটাই লিখে দিলাম আমরা 0.82 সমস্যা কি এই বক্সটা দিয়ে দিলাম 0.82 তাহলে এদিকে যদি এই বক্সটা হয় এদিকে কয় বক্স করে দিলাম 1 2 3 4 তাহলে এটাও দিয়ে দিই এদিকে 1 2 3 4 এই জায়গাটা হবে 0.82 মাইনাস 0.82 তাহলে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে ইও ম্যাক্সিমাম থাকে ডিসপ্লেসমেন্ট যখন নেগেটিভ অ্যাক্সিলারেশন তখন পজিটিভ তাহলে এই পয়েন্ট হবে আর এখানে যখন 3 মানে তো এটা চোখ মনে করো আমার হিবিজিবি করতেছে দেখতেছি না কিছুই এই দেখো তার মানে এখানে কনসেপ্ট হচ্ছে 2 মার্কস কেন অ্যাক্সিলারেশন ডিসপ্লেসমেন্ট যখন নেগেটিভ অ্যাক্সিলারেশন তখন পজিটিভ আর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম এই দুইটা কনসেপ্ট দিয়ে রাখা এখন এই তিনটা লাইন 0 কে ক্রস করে এরকম ম্যাচ করিয়ে দাও এই হচ্ছে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ অ্যাক্সিলারেশন টাইম গ্রাফটা এরকম ডট দিয়ে আমরা ইয়ে করে দিই এই ডিসপ্লেসমেন্ট এবং অ্যাক্সিলারেশন তো ডাইরেক্টলি প্রপোর্শনাল তাহলে গ্রাফ তো অরিজিন থেকে স্ট্রেট লাইন হবে তাই ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম আমাদের ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন 0.82 এটা গ্রাফে আমরা যে কোনো একটা পয়েন্টে মার্ক করে নিলাম মার্ক করে তাহলে ডিসপ্লেসমেন্ট যখন নেগেটিভ অ্যাক্সিলারেশন তখন পজিটিভ আর ডিসপ্লেসমেন্ট যখন পজিটিভ অ্যাক্সিলারেশন তখন নেগেটিভ দিয়ে একদম জাস্ট স্ট্রেট লাইন করে ফেললাম পাসেস অরিজিন দিয়ে পাস করতে হবে কারণ ডিসপ্লেসমেন্ট এবং অ্যাক্সিলারেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল এবং এই গ্রাফ আমরা নোটসও করে রাখছি নোটের মধ্যে করে রাখছি আমাদের নোটে ক্লিয়ার সবাই তাহলে 0.82 আমরা যে কোনো একটা পয়েন্ট মার্ক করে নিতে পারি যেহেতু ওরা লেভেলিং করে নাই আমার তো শুধু 0.82টাই দরকার আমি গ্রাফের যে কোনো একটা পয়েন্ট এটা বসাই নিলাম ওটা কোনো সমস্যা না দুই পাশে যেন সেম থাকে পজিটিভ নেগেটিভ ভ্যালুটা যেন সেম থাকে তাহলেই হবে এটা একদম আলাদাভাবে আমাকে ইয়ে করার দরকার নাই লেভেলিং করার দরকার নাই ওকে
তাহলে মোটামুটি 5টা কোশ্চেন তো আমরা সলভ করলাম, তাই না? ওকে, তাহলে বাকি সব কোশ্চেন এই টাইপেরই হবে। মোটামুটি গ্রাফ দেয়া থাকে, গ্রাফ থেকে প্রচুর গ্রাফ আসে আর কি। অসিলেশন মানে অনেক গ্রাফিক্যাল কোশ্চেন থাকে। তাহলে আমরা যে 5টা এখানে সলভ করলাম এই টাইপেরই বাকি সবগুলো কোশ্চেনই হবে। মেইনলি এক্সেলারেশন বের করতে যাই মানে ফর্মুলা সব মনে রাখতে হবে এবং গ্রাফস গুলো ক্লিয়ারলি বুঝতে হবে এবং কোথায় কি থাকে। আর এই সিম্পল হারমোনিক মোশন ইকুয়েশনের সময় কখন সাইন হবে কখন কোসাইন হবে সেই ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝতে পারলেই হয়ে গেল। তোমাদের সাথে তো মার্কস স্কিমও দেয়া আছে এবং ওয়ার্কশিটটাও তোমাদের গ্রুপে দেয়া আছে। তোমরা আজকে বসে এই ওয়ার্কশিটটা পুরোপুরি কমপ্লিট করে ফেলো। নেক্সট ক্লাসের থিওরি ক্লাসগুলোতে আমরা পরের চ্যাপ্টার দ্যাট মিনস ম্যাগনেটিজম শুরু করব। তাহলে আমরা কিন্তু জাস্ট 50% শেষ, সিলেবাসের আরো 50% বাকি আছে। আমরা 7টা চ্যাপ্টার শেষ করেছি, আরো এরকম 7টা বা 8টা চ্যাপ্টার মনে শেষ হয়ে গেছে সিলেবাস অনুযায়ী, আর আরো এরকম 6-7টা আছে চ্যাপ্টার। ওকে, ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিজম, অল্টারনেটিং কারেন্ট, নিউক্লিয়ার, কোয়ান্টাম, মেডিকেল আর অ্যাস্ট্রো, তার মানে আরো 7টা চ্যাপ্টার বাকি আছে। ওকে, তাহলে আজকে এতটুকুই থাক। তোমরা বাসায় এই পুরো ওয়ার্কশিটটা কমপ্লিট করে ফেলো। ওকে, নেক্সট ক্লাসে আমরা নিউ চ্যাপ্টার স্টার্ট করব। ঠিক আছে, তাহলে আজকে আর নতুন চ্যাপ্টার শুরু না করি যেহেতু স্টুডেন্টও নাই ক্লাসে। আর পূজার ছুটির পর থেকে আমি হয়তো তোমাদের সব ক্লাস অফলাইনে নিয়ে যাব। যারা অফলাইন জয়েন করতে না পারবো তারা বাসা থেকেই জয়েন করবো, আমি কোচিং অনলাইনে থাকবো। আমি রুমটা রেডি করতেছি, সবসময় মানে ওয়েব ক্যাম লাগবে তো, এটা আসলে এখন আর এই ল্যাপটপে দিয়ে দেওয়া হবে না। ওয়েব ক্যাম এবং আলাদা সাউন্ড সিস্টেম দিয়ে ক্লাস রুম গুলোই আমরা করে ফেলবো, ডিজিটাল করে ফেলবো। টাইমিং কি সেম থাকবে? টাইমিং সেম থাকবে, শুধু মানডে টাইমিংটা চেঞ্জ হবে। মানডে টাইমিংটা হয়তো আমি সানডে দিয়ে দিব, বলছিলাম ওই দিন যে 1:30 থেকে 3 এরকম একটা টাইমিং দিতে পারি। আর মানডেটা আর স্যাটারডে তো দেওয়া আছেই, স্যাটারডে তো অলরেডি অফলাইন হচ্ছেই, তাই না? আর টিউসডেটা সেম টাইমই থাকবে, কিন্তু মানডেটা তো আমাদের আছে রাত 9টায়। রাত 9টায় তো আর অফলাইন ক্লাস করা যাবে না, তাই ওইটা চেঞ্জ করবো, ওই টাইমিংটা চেঞ্জ করবো। ওটা হয়তো সানডেতে নিয়ে আসবো, আমি কথা বলবো তোমাদের সাথে তার আগে। ওকে, দেন বাই। Record.